আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নতুন যাত্রা, নতুন কারিকুলামের আমরা একটু ওয়েট করি, একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানান। আমি মাঝে মধ্যে জানান আপনি, যেহেতু আপনি, আমি নর্মালি স্টুডেন্টদের সাথে তুমি করে কথা বলি, বাট আমার কেন জানি মনে হচ্ছে যে স্টুডেন্টদের সাথে অভিভাবকরাও থাকতে পারে। সো আপনিও আসছে, আবার তুমিও আসছে। সো আমি দুটাই ইউজ করব। সো এখানে মন খারাপ করা যাবে না। তো আমরা আমাদের নতুন একটা যাত্রা শুরু করব আজকে। আজকে যদিও প্রথম ক্লাস, আসলে আমরা কিভাবে এগোবো, সাথে আমরা একটা নতুন অধ্যায় বা নতুন চ্যাপ্টার শুরু করব। তো চ্যাপ্টার শুরু করার আগে আমি জাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিট সময় নিব আরো, ততক্ষণে যারা এখনো লাইভে জয়েন হয় নাই তারা যাতে চলে আসে, এবং যারা অলরেডি লাইভে যুক্ত আছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। এবং সবাই বইয়ের 135 পৃষ্ঠা আমরা বের করি। আমাদের অধ্যায় হচ্ছে 5টা। এর মধ্যে প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়ে ডিএনএ আরএনএ নিয়ে বা জিন তত্ত্ব, যেটা জেনেটিক্স নিয়ে আলোচনা করা আছে। তো জেনেটিক্সটা বুঝতে গেলে আমাদেরকে ডিএনএ এর গঠন বুঝতে হবে। এখন দুঃখের বিষয় হলো, প্রথমেই দিয়ে দিয়েছে জেনেটিক্স, আর সেকেন্ড চ্যাপ্টারে দিয়ে দিয়েছে ডিএনএ এর গঠন, আরএনএ এর গঠন। তো এই জন্য আমরা যদি ডিএনএ আরএনএ এর গঠন না বুঝি, তাহলে জেনেটিক্স বোঝা আমাদের জন্য একটু কষ্টকর হবে। তাই আমরা স্টার্ট করব জৈব অণু যে অধ্যায়টা আছে, অর্থাৎ বায়োলজির যে সেকেন্ড চ্যাপ্টার, মেবি ওভারঅল অধ্যায় 9, 135 পৃষ্ঠা আমরা চলে যাই। আমরা এই চ্যাপ্টার দিয়েই শুরু করব, কারণ এই চ্যাপ্টারে শুরুতে কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করা আছে, তারপরে নিউক্লিক অ্যাসিড আছে, যেটার মধ্যে ডিএনএ আরএনএ আছে। এবং এই চ্যাপ্টারটা শেষ করলে আমরা কিন্তু শুরুর যে চ্যাপ্টারটা খুব ভালো বুঝতে পারবো। সো একটু আমি আপনাদের কমেন্টস গুলো দেখি, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাতে পারেন। আমি কোনো কমেন্টস পাই নাই এখানে, একটু কমেন্টস করে জানান। আমি আর কিছুক্ষণ ওয়েট করি, জাস্ট আর কিছুক্ষণ ওয়েট করি। ওকে, তাহলে আমরা শুরু। আমাদের যে
ওকে, আমার বিশ্বাস এখন সাউন্ড আসছে। ঠিক আছে, আমরা সবাই চ্যাপ্টারটার নাম লিখে ফেলি। চ্যাপ্টারটার নাম হচ্ছে জৈব অণু। ওকে, তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে একটা গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে, আমরা প্রতিনিয়ত বা প্রতিদিন ভাত খাই। আমরা আজকের ক্লাসের শুরুতে এই ভাতটার পরিণতি দেখব। আমি এখানে ভাতটা দেওয়ার পর একদম সর্বশেষ কি হয়, এই গল্পটা যদি তোমরা জানো, আজকের ক্লাসের প্রথম যে টপিক, ওকে এখন শোনা যাচ্ছে রাইট? আজকের ক্লাসের প্রথম যে টপিক অর্থাৎ কার্বোহাইড্রেট, আমরা 4 ধরনের জৈব অণু আছে, আমরা আজকে কার্বোহাইড্রেট দিয়ে স্টার্ট করব। সবগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তো স্টার্ট করি। এই যে আমরা ভাত খাই, এই ভাত একটা হচ্ছে কার্বোহাইড্রেট, এবং জৈব অণু 4টা আছে। আমি একদম 4টার নাম আগে লেখাবো না, আমরা সুন্দর করে কার্বোহাইড্রেট কথাটা লিখি। তাহলে জৈব অণুর মধ্যে শুরুর দিকে কিছু ইতিহাস আছে, কিভাবে জৈব অণু অজৈব অণু থেকে হয়, আমরা সবকিছুই আসবো। বাট আমরা প্রথমে একটা বেসিক ধারণা নেই, তাহলে দেখবা যে আমাদের পড়াগুলো খুব ইজি হচ্ছে, আমরা খুব সহজে বুঝতে পারছি। ওকে, তাহলে শুরুতে আমরা লিখে ফেলি কার্বোহাইড্রেট। আমরা অবশ্যই 2-3 পৃষ্ঠার পর থেকে কিন্তু লেখা শুরু করব, প্রথম 2-3 পৃষ্ঠা ফাঁকা থাকবে। ওকে, সো কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা, সো এটাকে আমরা শর্করা নামে ডাকি। কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। এখন এই দুইটা কথা অনেকের জানা থাকতে পারে, অনেকের যেটা জানা নাও থাকতে পারে, কার্বোহাইড্রেটের আরো একটা নাম আছে, সেই নামটা হচ্ছে স্যাকারো। আমি বাংলায় লিখে দিলাম, সেই নামটা হচ্ছে স্যাকার। স্যাকার, ওই যে স্যাকারিন আছে, স্যাকারিনের প্রথম যে অংশ স্যাকার বলতে আসলে সুগার বোঝায়, আরবিতেও সুক্কারুন অর্থ চিনি। তো এইটা হচ্ছে তোমাদের জন্য একটা নতুন টার্ম, এই 3টা কথা মনে রাখতে হবে। তাহলে কার্বোহাইড্রেট, এটাকে আমরা শর্করা নামে ডাকি, এবং এই শর্করার আরেকটা নাম হচ্ছে স্যাকার। ওকে, আপাতত আমরা এটুকু জানলাম, এটা নিয়ে আমরা একটা গল্প করব। আচ্ছা, গল্পে যাওয়ার আগে দেখো এই নামটা আমাদেরকে কি ধারণা দিচ্ছে। যেহেতু এই নামের মধ্যে কার্বো আছে, এখান থেকে আমরা একটা মৌল পেলাম যার নাম হচ্ছে কার্বন, যার নাম কি কার্বন। এবার ওই যে আমি বলছিলাম 3 পৃষ্ঠা ফাঁকা রাখো, সেই 3 পৃষ্ঠায় আমি একটা অন্য পৃষ্ঠায় যাই। তো ওয়ার্ড মিনিং এর আমরা একটা ওয়ার্ড শিখি, সেটা হলো হাইড্রো। সো আমরা যখন হাইড্রো টার্মটা শুনবো, আমরা সব সময় মাথায় গেঁথে নিব যে অবশ্যই তাহলে এখানে পানি রিলেটেড কিছু আছে। তাহলে আজীবনের জন্য বায়োলজি বইয়ে যদি কোনো শব্দে আমরা হাইড্রো পাই, হাইড্রো টার্মটা পাই, তাহলে আমরা বুঝে নিব পানি রিলেটেড কিছু। তাহলে খেয়াল করো তো, আশা করি এটা লেখা হয়েছে। তাহলে খেয়াল করো তো, কার্বোর জন্য আমি লিখেছি কার্বন, আর হাইড্রো আছে, তাহলে হাইড্রোর জন্য আমি লিখে ফেললাম পানি। হাইড্রোর জন্য কি লিখে ফেললাম? পানি। তো এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে বলো তো, একটা কার্বোহাইড্রেট প্রধানত কি কি মৌল দ্বারা গঠিত, বলতে পারবা? অবশ্যই পারবা। তাহলে কার্বোহাইড্রেট মূলত বা প্রধানত 3টা মৌল দিয়ে গঠিত, সেটা কিন্তু তার নামের মধ্যেই আছে। কি কি সেটা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে আমি যদি প্রশ্ন করি যে একটা জৈব অণু তাহলে কি কি মৌল দ্বারা গঠিত, তখন কি তোমরা শুধু এই 3টা বলবা? অবশ্যই না, কারণ জৈব অণু কার্বোহাইড্রেট ছাড়াও কিন্তু আরো আছে। তাহলে ওভারঅল যতগুলো জৈব অণু আছে, ওভারঅল যদি আমি চিন্তা করি যে কি কি মৌল মিলে জৈব অণু হয়, সেটা তোমরা মনে রাখবা নাইস চপ। এবার মনে রাখবা নাইস চপ। তাহলে এবার তুমি যে কাজটা করতে পারো, তুমি চাইলে জৈব অণুর পাশে তুমি এভাবে লেখো নাইস চপ। জৈব অণুর পাশে তুমি লেখো নাইস চপ। সো নাইস চপতে কি হয়? নাইস চপে
নাইসতে নাইট্রোজেন, আর চপতে নিশ্চয়ই বুঝতে পেরেছো, সি মানে হচ্ছে কার্বন, এইচ হচ্ছে হাইড্রোজেন, ও হচ্ছে অক্সিজেন, পি হচ্ছে ফসফরাস। কিন্তু এটা নাইস চপ না, আরেকটু কষ্ট দিব, নাইস চপস, অর্থাৎ শেষে আমরা একটা এস অ্যাড করব। নিশ্চয়ই তোমরা এখন কষ্ট পেয়ে গেলা, আহা ব্র্যাকেট তোমাদের কাটতে হলো। সো এস মানে হচ্ছে সালফার, এস মানে কি সালফার। তাহলে কি দাঁড়ালো, জৈব অণু 6টা মৌল দ্বারা গঠিত, নাইস চপস। এর মধ্যে আজকে আমরা যে জৈব অণুটা নিয়ে আলোচনা করব, কথা বলবো, তার নাম কার্বোহাইড্রেট, এবং কার্বোহাইড্রেটের নামটাই বলে দিচ্ছে এই নাইস চপসের মধ্যে প্রধানত 3টা মৌল নিয়ে কিন্তু কার্বোহাইড্রেট গঠিত। কি কি সেটা? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এইটুকু কথা আমরা বুঝলাম কিনা আমি একটু তোমাদের সাথে কথা বলি। আচ্ছা, আনিকা বুশরা বলেছে, আনিকা বুশরা বলেছে শোনা যায় না। এটা কি তুমি রিসেন্ট বলেছো আনিকা বুশরা? এখন একটু জানাও তো শোনা যাচ্ছে কিনা। আমি তো আমার এই ফোনে কিন্তু শুনতে পাচ্ছি। এখন আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখন কি শুনতে পাও, এখন শুনতে পাওয়ার কথা। আচ্ছা, তাহের খান আইডি থেকে বলেছে যে জি স্যার বুঝছি, ভেরি গুড, এতটুকু আমরা বুঝছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এইবার আমরা গল্পটা তাহলে শুরু করি। তাহলে গল্পটা শুরু করার আগে, গল্প কিন্তু শুরু হচ্ছে না, গল্পটা শুরু করার আগে আরেকটা ছোট্ট কথা বলি। দেখো তো, একটা কার্বোহাইড্রেটে কার্বন আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তো এইচ এর পর কিন্তু 2 আছে, কার্বনের পর কিন্তু কিছু নাই। তাহলে কমেন্ট করো তো, কার্বনের পরে যে কিছু নাই, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি ধরবো? এই ফাঁকা জায়গাটাকে আমরা কি শূন্য ধরবো, না 1 ধরবো, না অসীম ধরবো? এই যে ফাঁকা জায়গাটাকে একটু কমেন্ট করে জানাও তো, একটু কথা বলো, হ্যাঁ একটু কমেন্ট করে। আচ্ছা, আনিকা আগে বলেছে, হ্যাঁ ভিডিও তো অবশ্যই সেভ থাকবে, তোমাদের যতদিন কোর্স আছে তোমরা পড়তে পড়তে ভুলে যাবা, আবার ভিডিও দেখবা, তবে সব তুলে রাখো যাতে ভিডিও দেখে পরে আর টাইম ওয়েস্ট করতে না হয়। আচ্ছা, আব্দুল বাড়ি এক্স বলেছে, মিজানুর রহমান বলেছে 1, মানে সরি, আসলে মিজানুর রহমান এটা আসলে বাবা মায়ের আইডি হইতে পারে, বাবার আইডি হইতে পারে। তাহের খান আইডি থেকে বলেছে 1, ভেরি গুড। যখন কোনো কিছুর পাশে আমরা কিছু লিখবো না তখন সেটাকে আমরা 1 ধরবো, রাইট? তাহলে আমি যদি এখন অ্যাড করে দেই, তাহলে সি এর পাশে আমি কি লিখতে পারি? 1। ও এর পাশেও কি লিখতে পারি? 1। তাহলে আমি যদি এখন এভাবে বলি যে একটা কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, একটা কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটা জিনিস 1:2, আচ্ছা 2:1। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:1 এই অনুপাতে থাকে। বলো তো বলা যাবে কিনা, আমাকে একটু জানাও। অবশ্যই যাবে বলা, তাই না? কারণ কার্বোহাইড্রেট, দেখো নাম শুনে আমরা বুঝতেছি কার্বন, আর হাইড্রো মানে কি? পানি। তো পানিতে আবার কি আছে? H2O। তাহলে ওভারঅল একটা কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:1 আমরা বলতে পারি। ওকে, আমরা অবশ্যই বলতে পারি। এইবার এখন আমরা একটা কথা লিখি, সেটা হচ্ছে সাধারণ সংকেত। আমরা কি লিখবো? সাধারণ সংকেত। তাহলে যেহেতু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত 1:1, তাহলে এটাকে যদি আমি একটা সাধারণ সংকেত আকারে প্রকাশ করি, সাধারণ সংকেতটা কি? যে সকল কার্বোহাইড্রেটের বেলায় প্রযোজ্য একটা কমন ফর্মুলা, রাইট? সেই কমন ফর্মুলা হচ্ছে, এইখানে যে আমি 1 লিখলাম, এখানে যে আমি 1 লিখলাম, তাহলে এই কার্বন, যেমন গ্লুকোজ, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো গ্লুকোজ। কেউ আমাকে বলো তো, গ্লুকোজে কার্বন সংখ্যা কত? কেউ কি জানো যে গ্লুকোজে কার্বন সংখ্যা কত? ছেলেমেয়েরা তোমরা যারা দেখছো, জি ভেরি গুড, অনেকেই 1 বলছো, খুব ভালো। গ্লুকোজে কার্বন সংখ্যা কত বলো তো, একটু কমেন্ট করে জানাও, গ্লুকোজে কার্বন সংখ্যা কত? মিজানুর রহমান আইডি থেকে কমেন্ট আসছে সর্বপ্রথম 6, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। তাহলে গ্লুকোজে যদি কার্বন সংখ্যা 6 হয়,
তখন এখানে যদি এক, এখানে 2 আর এখানে 1 হয়, তাহলে গ্লুকোজের কার্বন সংখ্যা যদি 6 হয়, তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে 6 দুগুণ 12, আবার অক্সিজেন সংখ্যা হবে কত? 6। তো এই জন্য আমরা একটা কমন ফর্মুলা লিখব, সেটা হচ্ছে এখানে সি এর পর আমরা এন দিব। এই এন মানে হচ্ছে কার্বন সংখ্যা। এন মানে কি? কার্বন সংখ্যা। 6 হলে এখানে 6 দিব, 5 কার্বনের শর্করা হলে এখানে 5 দিব। আচ্ছা, তাহলে হাইড্রোজেন কি হবে? এই এন এর মান যা হবে, তাহলে হাইড্রোজেন যেহেতু 2, এটা 1 হলে হাইড্রোজেন 2, তাহলে 1 এর দ্বিগুণ, তাহলে একইভাবে 2n হবে বা টুয়াইস n হবে। আর অক্সিজেনের মানও কিন্তু হবে n। তাহলে এটা হচ্ছে কার্বোহাইড্রেটের একটা সাধারণ সংকেত। তাহলে এই সাধারণ সংকেত জানলে আমাদের কি সুবিধা? সুবিধা হচ্ছে যদি তোমাকে এখন কেউ বলে যে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করার সংকেত কি বলতো, তাহলে আমরা কিছু একটু এক্সট্রা প্র্যাকটিস করি, এগুলো বইয়ে নাই। তাহলে অতএব বা তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করার সংকেত কি হবে? সংকেত হবে n এর মান আমি 5 বসাবো, তাহলে সি হবে 5, এইচ হবে 5 দুগুণ 10 এবং অক্সিজেনও হবে 5। দেখো তো আমরা কি এটা লিখতে পারছি কিনা, এটুকু বুঝলা কিনা? যদি এটুকু বুঝে থাকো না বলবা, মানে বুঝে না থাকো, বুঝে থাকলে হ্যাঁ বলবা, বুঝে না থাকলে বলবা বুঝি নাই। আর যদি বুঝে থাকো তাহলে তোমরা কয়েকটা প্র্যাকটিস করো। 6 কার্বন বিশিষ্ট শর্করার সাধারণ সংকেত কি হবে এবং 7 কার্বন বিশিষ্ট শর্করার সাধারণ সংকেত কি হবে। সো এই দুইটা তোমাদের এখন প্র্যাকটিস, দেখি কে আগে আনসার করতে পারো তোমরা। ওকে, সো আমাকে মনে হয় দেখা যাচ্ছে না, আমাকে দেখার দরকার নাই, তোমরা বোর্ডটা দেখো ঠিক মতো। আচ্ছা, বুঝেছে অনেকেই? আব্দুল বাড়ি আইডি থেকে যে কমেন্ট করেছে তারটা হয় নাই, সে লিখেছে C6। তো C6 হলে 6 দুগুণ 12 হয়, তুমি তো 14 লিখছো, এটা তো হয় নাই, হবে না। আচ্ছা, দিলরুবা আইডি থেকে বলেছে বুঝি নাই ভাইয়া। ওকে, দিলরুবা আইডি থেকে আমাকে একটু আরেকটা কমেন্ট করো, যে এই আইডির যে কমেন্ট করছো তুমি কি শুরু থেকে কথাগুলো শুনেছো না এখন জয়েন করলা, এটা একটু জানাও। এখন জয়েন করলা না শুরু থেকে কথাগুলো শুনেছো? আচ্ছা, শালম স্যার আমাদের, আসসালামু আলাইকুম। আমি জানি না এটা স্টুডেন্ট দেখছেন না স্যার পাশে আছে। এই আইডি থেকে কমেন্ট এসেছে C6H12O6, C7H14O7। ভেরি গুড। তার মানে অনেকেই সঠিক আনসার দিয়েছে। আমি নামগুলো একবার পড়ি, যদিও এই নামগুলো পড়লে আমার একটু ইতস্তত বোধ হচ্ছে, কারণ অনেকগুলো বাবা মায়ের আইডি। সো স্টুডেন্টের নাম পাশে তো লেখার বুদ্ধি নাই, আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি তাহলে একজনকে আমি কমেন্ট করতে বলছি যে পরে যুক্ত হয়েছে কিনা। আমি দিলরুবা যে আইডি থেকে, আমি এটা আবার বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে 6 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা লিখবো, n এর মান হবে 6, তাহলে এইচ হবে 2 × 6 12 আর ও 6, এভাবে কিন্তু চলবেই। তাহলে 7 কার্বন কি হবে? C7, 7 দুগুণ 14 আবার O7। এইবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই। অ্যাডভান্স লেভেলে বলতে এগুলো কিন্তু তোমার এসএসসির বইয়ে নাই, বাট এটা একটা কমন সেন্স, এটা কিন্তু ইন্টারমিডিয়েটের বইয়ে তুমি পাবে। একটু অ্যাডভান্স লেভেলে যাই, দেখি তুমি পারো কিনা। সেটা হলো আমার সাথে তোমরা লেখো তাহলে 3 কার্বন বিশিষ্ট শর্করাকে কি বলবো? 3 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা বলবো C3H, 3 দুগুণ 6 আবার O3। এইবারের প্রশ্নটার আনসার সবাই অবশ্যই কমেন্ট করবা যারা দেখছো। 2 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা বলবো, আচ্ছা 2 কার্বন বিশিষ্ট যে শর্করা তার সংকেতটা কি হবে একটু কমেন্ট করে আমরা জানিয়ে দিই। আচ্ছা, সো দিলরুবা আইডি থেকে বলেছে জি ভাইয়া পরে হয়েছে। সো এটাই কারণ যে পরে তুমি যুক্ত হওয়ার কারণে বুঝতে পারো নাই। তারপর আমি আরেকবার বোঝাচ্ছি, তবে তোমার জন্য যে কাজটা করতে হবে, তুমি যত মিনিট থেকে বোঝো নাই, মানে স্টার্ট করছো, ক্লাসটা শেষ হলে আবার কিন্তু শুরুর দিকটা দেখতে হবে, তাহলে কিন্তু বোঝা যাইতো। আচ্ছা, এইটা একটু কমেন্ট করে একটু জানিয়ে দিই তো সবাই।
আচ্ছা, এইটাতে আমরা অনেকেই আনসার করেছি। সাইমন ইসলাম আইডি থেকে আব্দুল বাড়ি, সোহেল এফ রহমান, সাজেদা ইসলাম, অনেকেই আনসার করছি মাশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কি জানো, কারোটাই হয় নাই, কারোটাই হয় নাই। কেন কারোটা হইলো না? তাহলে হওয়ার কথা ছিল C2H4O2, তাই না? কিন্তু কেন কারোটা হয় নাই? কারণ এই দুনিয়ায় 2 কার্বন বিশিষ্ট শর্করা নাই। এই দুনিয়ায় সবচেয়ে ছোট যে শর্করা সেটা হলো 3 কার্বন বিশিষ্ট। তাহলে 3 কার্বন বিশিষ্ট শর্করার নিচে আর কোনো শর্করা হইতে পারে না। কেন পারে না সেইটা আমি একটু বলবো, এটা একটু ইন্টারমিডিয়েট লেভেল। এবার তোমাদের বইয়ে এত অল্প পড়া, এইটুকু পড়ে আসলে না মন ভরবে না। সো আমি একটু অ্যাডভান্স লেভেলটাও একটু পড়িয়ে দিই, কারণ তোমাকে তো 1-2 বছর পর আবার পড়তেই হবে ওইগুলো, আগে থেকে জানা থাকলে ক্ষতি কি, তাই না? আর এটার উপর তো পরীক্ষাও নাই যে খুব বেশি প্রেসার। আচ্ছা, তাহলে 2 কার্বন বিশিষ্ট শর্করা দুনিয়ায় হয় না। কেন হয় না এটার আমি এক্সপ্লানেশন দিয়ে এবার আরো কিছু কিছু জিনিস পড়াবো। তাহলে এই দুনিয়ায় সবচেয়ে সরল শর্করা, সবচেয়ে ছোট শর্করা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। কেন? সো একটু অ্যাডভান্স লেভেলে আমি যাই। আচ্ছা, এটা থাকুক। যেহেতু দিলরুবা আইডিটা পরে জয়েন করছে, তার জন্য আমি একটু বলি। কার্বোহাইড্রেট মানে কার্বো মানে কার্বন, হাইড্রো মানে পানি। অর্থাৎ একটা কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকবে। এখন পানিতে হাইড্রোজেন 2টা, তাই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত হবে 1:1। এই হিসেবে আমরা একটা সাধারণ সংকেত লিখতে পারলাম। 1 এর এখানে n বসালাম, 2 এর পরিবর্তে 2n, 1 এর পরিবর্তে n, অর্থাৎ n হচ্ছে কার্বন সংখ্যা। এখন কার্বন সংখ্যার মান যদি 5 হয় তাহলে n এর মান 5 বসাবো। তাহলে এখানে 2 × 5 10 হবে, এখানে 5 বললে 5। এভাবেই কিন্তু আমরা কাজগুলো করছিলাম। এইবার আসি নতুন পেজ। তাহলে এটা কিন্তু একটু অ্যাডভান্স, আমি হালকা অ্যাডভান্স লিখে দিচ্ছি। অ্যাড মানে তোমরা বুঝবা এটা তোমাদের ভবিষ্যতে লাগবে, ইন্টারমিডিয়েটই লাগবে। আচ্ছা, তো আমরা একটু লিখে ফেলি যে কার্বোহাইড্রেট হওয়ার শর্ত কি। শর্ত কি? হ্যাঁ, একটা কার্বোহাইড্রেট হতে গেলে মিনিমাম 2টা শর্ত পূরণ করতে হবে, মানে 2টা মুখ্য শর্ত আছে। কি সেটা? 1 নাম্বার শর্ত হলো ওকে, আমার ফোনে আমি একটু আটকাই গেছি। আমার কি কথা শোনা যাচ্ছে না নেট পাচ্ছে না? ওকে, ঠিক আছে। 1 নাম্বার শর্ত হলো একটা যৌগকে কার্বোহাইড্রেট হতে গেলে তাকে অবশ্যই অ্যালডিহাইড মূলক থাকতে হবে। তোমরা অ্যালডিহাইড মূলক নাম শুনেছো কিনা? সো অ্যালডিহাইড যদি কোনো যৌগে CHO থাকে তখন আমরা সেটাকে বলি অ্যালডিহাইড মূলক। সো এটা হচ্ছে কার্যকরী মূলক। ধরো একটা যৌগ, জৈব যৌগ মানে হলো কি জানো? জৈব যৌগ মানে হলো কার্বনের যৌগ। জৈব যৌগ মানে কি? কার্বনের যৌগ। সো কার্বনের 4টা হাত, এটা জানো কিনা একটু কমেন্ট করে জানাও। কার্বনের কয়টা হাত? 4টা হাত। এই হাতগুলোতে না হাইড্রোজেন থাকে, এভাবে জৈব যৌগ তৈরি হয়। এবং শেষ কার্বনে অথবা প্রথম কার্বনে যে মূলকটা থাকে সেই মূলকের উপর ভিত্তি করে ওই যৌগের বিভিন্ন ধর্ম বিক্রিয়া ঘটে। তো এই মূলকটাকে বলা হয় অ্যালডিহাইড মূলক। অর্থাৎ এই পুরো জৈব যৌগের এই মূলকটাই কাজ করে, তাই এটাকে বলা হয় কার্যকরী মূলক। বুঝতে পেরেছো? তাহলে একটা কার্বোহাইড্রেট হতে গেলে তার অ্যালডিহাইড মূলকটা থাকতে হবে। যেমন তোমরা অ্যালকোহল নাম শুনেছো, তারপর অ্যাসিড নাম শুনেছো। এই যে অ্যালকোহল হতে গেলে একটা যৌগে OH থাকতে হয়। যদি কোনো যৌগে OH থাকে, কোনো যৌগে যদি এরকম OH থাকে, তাহলে তুমি বুঝবা এটা অ্যালকোহল মূলক। ঠিক আছে? তো কার্বোহাইড্রেট হতে গেলে হয় অ্যালডিহাইড মূলক থাকতে হবে বাধ্যতামূলক, না হলে অথবা কিটোন মূলক থাকতে হবে। কিটোন মূলক থাকতে হবে। সো অ্যালডিহাইড যেমন একটা কার্যকরী মূলক, কিটোনও একটা কার্যকরী মূলক। এই নামগুলো যদি তোমরা ক্লাস 8-এ না শুনে থাকো তাহলে আমি একটু নিচে লিখে দেই। এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক,
আর লেখা বোঝা যাচ্ছে অ্যালডিহাইড মূলক। আচ্ছা, এটা অ্যাডভান্স হলেও তোমাদের বইটা দেখাই, এটা তোমাদের পাঠ্য বই। তোমাদের অ্যাডভান্স হলেও এই যে দেখো তোমাদের বইয়ে দুইটা ছবি দেওয়া আছে, এই ছবিটা বুঝতে গেলে কিন্তু এই নলেজটা দরকার। যেহেতু শুরুতে এই ছবিটা আছে, এটা তুমি বুঝতে পারবা না যতক্ষণ না আমি এখন যা পড়াচ্ছি এটা যদি যদি না বোঝো তাহলে এটা কিন্তু বুঝবা না। এবং দেখো এই ছবিতে, এই ছবিটা যে ভুল আছে সেটা তুমি নিজেই বের করতে পারবা যে এই ছবিটা ভুল। দেখো তোমাদের বইয়ের ছবি ভুল, তো আমাকে তো সঠিকটা জানতে হবে, এই জন্য একটু অ্যাডভান্স লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কার্বোহাইড্রেট হওয়ার একটা শর্ত হলো, হয় এই যৌগটাতে অ্যালডিহাইড মূলক থাকতে হবে, না হয় এই যৌগটাতে কিটোন মূলক থাকতে হবে। কিটোন মূলক, এটা একটা শর্ত। এই যে এটা একটা শর্ত, হয় অ্যালডিহাইড না হয় কিটোন, দুটোই থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম একটা থাকতেই হবে। আচ্ছা, 2 নাম্বার শর্ত হচ্ছে, 2 নাম্বার শর্ত হচ্ছে OH মূলকের সংখ্যা, OH মূলকের সংখ্যা, তার মানে কার্বোহাইড্রেটে OH মূলকও থাকবে, কিন্তু এই OH মূলকের সংখ্যা, OH মূলকের সংখ্যা 1-এর অধিক থাকতে হবে। 1-এর অধিক থাকতে হবে। এই কথাটা বইয়ে নাই, কিন্তু এইটা বুঝলে তুমি ওই জিনিসটা বুঝবা। এবং আমি এটার কিছু এক্সাম্পল দিব। তাহলে কি বলেছি, একটা যৌগকে আমরা তখনই কার্বোহাইড্রেট বলতে পারবো, তখনই কার্বোহাইড্রেট বলতে পারবো যখন যৌগটাতে হয় অ্যালডিহাইড মূলক থাকবে, না হয় কিটোন মূলক থাকবে। আরেকটা শর্ত হচ্ছে সেই যৌগটাতে OH মূলকের সংখ্যা থাকবে 1-এর অধিক, মানে মিনিমাম 2টা। এখন অনেকেই হয়তো বা ভাবছো, ভাই এখানে সামনে একটা দাগ, এখানে সামনে 2টা দাগ কেন দিয়েছেন? মনে রাখবা কার্বনের 4টা হাত, যেমন আমার 2টা হাত, আমি এক হাতে কলম ধরেছি, তাহলে আমি আর এক হাতে কিন্তু আরো একটা কিছু ধরতে পারবো। তো সেরকম আমার যেমন 2টা হাত, কার্বনের 4টা হাত, সে 4টা হাতে 4 জনকে ধরতে পারে। তো দেখো এখানে কেন আমি 2টা দিয়েছি, যেহেতু কার্বনের 4টা হাত, আবার অক্সিজেনের 2টা হাত, তাই কার্বন তার 2টা হাত দিয়ে অক্সিজেনের 2টা হাতের সাথে যুক্ত হয়েছে। তাহলে কার্বনের তো 4টা হাত, তাহলে আরো 2টা হাত কি ফাঁকা আছে, তাই এই 2টা হাতকে না দেখায় আমরা সরাসরি ও লিখেছি, আর বাকি যে 2টা হাত ফাঁকা আছে ফাঁকা রেখেছি। এটাই হলো কিটোন মূলকের একটা মানে কার্যকরী মূলকের আর কি সংকেত। ওকে, আচ্ছা, তাহলে চলো তো এই 2টা শর্ত অ্যাপ্লাই করে আমরা একটা কার্বোহাইড্রেট এঁকে ফেলি, এবং তাহলেই আমরা খুব সুন্দর করে এটাও এঁকে ফেলতে পারবো চমৎকার ভাবে। চলো দেখি কিভাবে সম্ভব। আচ্ছা, তো এটাকে আমি একটু ছোট করে দিলাম, এই পাশে থাকলো। তাহলে শর্ত অনুযায়ী, 1 নম্বর শর্ত অনুযায়ী হয় অ্যালডিহাইড নিতে হবে, না হয় কিটোন নিতে হবে। আচ্ছা, আমি একটা অ্যালডিহাইড মূলক নিলাম, সো আমি একটা অ্যালডিহাইড মূলক নিয়ে ফেললাম, এই যে এটা একটা অ্যালডিহাইড মূলক। এখন দেখো তো একটা শর্ত তো পূরণ হয়ে গেল, কিন্তু এটা তো কার্বোহাইড্রেট না, কারণ মিনিমাম OH মূলক থাকতে হবে কয়টা, 1-এর অধিক, মিনিমাম 2টা। তাহলে এবার আমি কি করব, এই কার্বনের নিচে যদি আমি একটা দাগ দেই, তাহলে কার্বনের কিন্তু 4টা হাত তোমরা জানো, এই যে অ্যালডিহাইড মূলকের পাশে এরকম একটা দাগ দিছিলাম না, সো ওই দাগটাই এখানে না দিয়ে আমরা নিচে দিলাম। তাহলে এই হাতে আমি এখন আরো একটা কার্বন দিয়ে দিলাম। ছেলেমেয়েরা, কার্বনের কয়টা হাত বলো তো? 4টা। সবসময় মাথায় রাখতে হবে, একটা যৌগ তৈরি করতে গেলে 4টা হাতই কিন্তু পূরণ করতে হবে। যদি কোনো কার্বনের বা কোনো যৌগের সব হাত পূরণ না হয়, তখন কিন্তু সে আয়নিত থাকবে। আমরা এগুলো পরে পড়বো, এখন আবার মাথা ঘুরে যাবে, ওইদিকে না যাই। তুমি আপাতত মনে রাখো কার্বনের 4টা হাত না পূরণ থাকতে হবে। ওকে, তো কার্বনের 4টা হাত পূরণ করার নিয়মটা কি? আবার ফিরে যাই, আমরা কি পড়ছি? কার্বোহাইড্রেট পড়ছি। তাহলে কার্বোহাইড্রেটের এইটা হচ্ছে কার্বন, বলো কার্বোহাইড্রেটের এটা কি? কার্বন। আচ্ছা, হাইড্রো মানে কি জানি? হাইড্রো মানে পানি। সবাই বলো তো, পানিকে ভাঙলে আমরা কি পাই? পানিকে ভাঙলে আমরা জানি আমরা H পাই আর OH পাই, ঠিক কিনা? তো মনে রাখবা, একটা কার্বোহাইড্রেট যখন তৈরি হয়
মাঝখানে থাকে কার্বোহাইড্রেট, আর তার দুই পাশে, এক পাশে থাকে এইচ আর এক পাশে থাকে ওএইচ। তাহলে মনে করো আমি এখানে ওএইচ দিলাম, এ পাশে এইচ দিলাম, দেখো কি চমৎকার হয়ে গেল কার্বোহাইড্রেটের সেই CH2O। এখন বলো তো ফাঁকা একটা হাত থাকলো, তো সবসময় মনে রাখবা ফাঁকা হাতটা হাইড্রোজেন দ্বারা পূরণ করতে হয়। ফাঁকা হাতটা কি দ্বারা পূরণ করতে হয়? হাইড্রোজেন দ্বারা পূরণ করতে হয়। তোমরা কিন্তু পূরণ করো না, ভুল হয়ে যাবে। বলতো এটা কি আমাদের দ্বিতীয় শর্ত পূরণ করেছে? উত্তর হচ্ছে না, কারণ দ্বিতীয় সূত্র মতে ওএইচ মূলকের সংখ্যা একের অধিক হতে হবে, কিন্তু এখানে ওএইচ মূলক কিন্তু মাত্র একটা। এখন তুমি যদি এই হাতে একটা ওএইচ মূলক দাও তাহলে কিন্তু একের অধিক হচ্ছে, কিন্তু এটা হবে না। নিয়ম হচ্ছে ফাঁকা যে হাত এইচ ওএইচ বসার পর ফাঁকা হাতটা এইচ দ্বারাই পূরণ করতে হবে, অথবা নতুন একটা কার্বন আবার অ্যাড করতে হবে। তাই এখানে আমাদের ওএইচ দেওয়া যাবে না, সো এখানে আমরা আরো একটা কার্বন দিয়ে দিব। এইবার যদি আমি এখানে আরেকটা কার্বন দেই, এক পাশে যদি আমি OH লিখি আর এক পাশে যদি আমি H লিখি, আর বাকি হাত যদি আমি হাইড্রোজেন দ্বারা পূরণ করে দেই, এইবার দেখো আমাদের কিন্তু এই দুইটা শর্ত পূরণ হয়ে গেল। কিভাবে? প্রথম শর্ত অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকতে হবে, আছে। আর দ্বিতীয় সূত্র, মানে সূত্র তো না, শর্ত মতে ওএইচ মূলকের সংখ্যা একের অধিক। এই যে ওএইচ মূলকের সংখ্যা এখানে একটা, এখানে একটা, সো একের অধিক মানে দুইটা, সো দুইটা আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কার্বোহাইড্রেট। তাহলে এখন তোমরা বলো তো এর চেয়ে ছোট কার্বোহাইড্রেট কি আর পাওয়া সম্ভব? মানে এই দুনিয়ায় এর চেয়ে কি আর ছোট করা সম্ভব? সম্ভব না, সম্ভব না। তাহলে পৃথিবীর সর্বনিম্ন সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট বা শর্করা কিন্তু এইটা, এবং তার কার্বন সংখ্যা কত? তার কার্বন সংখ্যা হচ্ছে 1 2 3। তার কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হচ্ছে 1 2 এবং 3। তার মানে পৃথিবীর সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এখন যারা অনেকেই ভাবছো ভাই এখানে কি কার্বনের 4 হাত পূরণ হয়েছে? উত্তর হচ্ছে অবশ্যই হয়েছে। কিভাবে হলো আমি একটু ভেঙে দেখাই। এই যে এইচ ওটাকে এক পাশে আমি লিখলাম এইচ আর এক পাশে লিখলাম ও, এন্ড ও এর কিন্তু দুইটা হাত, তাই এখানে আমরা 2 দিলাম। তাহলে কার্বনের একটা হাত, দুইটা হাত, আর এখানে 2। দেখো কার্বনের কিন্তু 4টা হাত পূরণ হয়ে গেছে। এই যে পুরো জিনিসটাকে আমরা সংক্ষেপে লিখি এভাবে। কিভাবে লিখি সংক্ষেপে? CHO। তাহলে এটা একটা কার্বোহাইড্রেট। এখন তোমরা ওই যে আমি বলছিলাম যে ওয়ার্ড মিনিং এর যে ফাঁকা জায়গা, তোমরা এগুলো জানো কিনা, না জানলে শিখে নিবা। আমি কিছু লিখে দেই। মনো মানে হচ্ছে এক, বাই বা ডাই মানে হচ্ছে 2, আমার বিশ্বাস জানো। তারপরেও যদি কেউ না জানো, ট্রাই মানে হচ্ছে 3, টেট্রা অথবা কোয়াড্রো, টেট্রা অথবা কোয়াড্রো মানে হচ্ছে 4, পেন্টা আর ব্রাজিলের আমরা হেক্সা পর্যন্ত চলে যাই। চলো, পেন্টা মানে 5 আর হেক্সা মানে 6। আমার বিশ্বাস জানো অনেকেই, না জানলে তো হয়ে গেল, কারণ আমি তোমাদের ক্লাস 8 এর বইটা আসলে পড়ি নাই। পড়লে হয়তো আমি জানতাম তোমরা কতটুকু শিখে আসছো। আচ্ছা, তো এখন এটা হয়ে গেল। এবার এই নোটে আর একটা জিনিস লিখে নিবা, শব্দের শেষে যদি ওজ থাকে তাহলে আমি 100% শিওর থাকবো যে এটা একটা শর্করা। যদি এই দুনিয়ায় কোনো শব্দের শেষে তুমি ওজ পাও তাহলে তুমি ধরে নিবা এটা একটা শর্করা। ওকে, সো বায়োলজি পড়তে পড়তে যখনই তুমি কোনো শব্দের শেষে ওজ পাবা তাহলে কি বুঝে নিবা? যে এটা একটা শর্করা জাতীয় কোনো যৌগ। তাহলে এবার একটা মজার বিষয় দেখো। কি সেই মজার বিষয়টা? দেখি তো তাহলে মজার বিষয়টা হলো, তোমাদের নিশ্চয়ই এই জায়গাটা আছে তোমার খাতায়। তাহলে এই জায়গায় চলে আসো। আমার বিশ্বাস তোমার বামে তো জায়গা নাই, তবে তোমার ডানে জায়গা আছে কিনা একটু ভালো করে চেক করে দেখো।
যদি ডানে জায়গা থাকে ভালো, আর তারপরে যদি জায়গা না থাকে তার আলাদা করে নতুন একটা পৃষ্ঠায় লেখো। খেয়াল করো তো ভাইয়া, 5 কার্বন শর্করার আমরা কিন্তু সংকেত শিখেছি C5H10O5। একটু আগে আমরা শিখলাম পেন্টা মানে 5, এটা লিখবা না, আগে আগে দেখো পেন্টা মানে কি, পেন্টা মানে 5, সংক্ষেপে যদি বলি পেন্ট। আর শর্করার শেষে কি বসে, ওজ। তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করাকে পেন্টা প্লাস ওজ মিলে আমি কি বলতে পারি, পেন্টোজ। কি বলতে পারি, পেন্টোজ। তাহলে এবার তোমাদের চ্যালেঞ্জ, 6 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি বলতে পারি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। 7 কার্বনকে কি বলতে পারি সেটাও জানিয়ে দাও। ও আচ্ছা, 7 কার্বনকে আমরা, তাহলে 7 কার্বন লিখি হেপ্টা। এটা লেখা হয়েছে কিনা, 7 কার্বন হেপ্ট, হেপ্টা মানে 7। সো একদম 10 পর্যন্ত লিখে দেই। হেপ্টা হলো 7, অক্টা হচ্ছে 8, ননোজ, ননোজ, ননো, ননো হচ্ছে ননো না ন্যানো, আচ্ছা, আরেকটা হচ্ছে ডেকা মানে হচ্ছে 10। এটা ভুল লিখলাম কিনা একটু চেক করে তো, ন্যানো না ননো আমি নিজেই ভুলে গেছি। ওকে, তাহলে ননই হবে। তাহলে এবার তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো যে 6 কার্বন শর্করাকে আমরা কি বলবো। কে কমেন্ট করছে দেখি তো, কারটা হয় 6 কার্বন বিশিষ্ট শর্করাকে, ভেরি গুড দিলরুবা আইডি, তো এবার বুঝে গেছে হেক্সোজ। আব্দুল বাড়ি লিখছে হেপটোজ, শাবাস। আচ্ছা হেপটস না, মিজানুর রহমান আইডি থেকে হেপটস আসছে, এটা হেপটস না হেপটোজ। হ্যাঁ, আচ্ছা আমি যদি বাংলায় তো লিখি নাই, আমি বাংলায় লিখে দিই। ইংলিশ ভার্সন 2 জন আছো যতটুকু আমি জানি, একজন রাজশাহীর আর একজন ঢাকা থেকে ইংলিশ ভার্সন। সো ইংলিশ ভার্সন যারা আছো তাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা একটু কমেন্ট করে কিন্তু জানিও যে এইটার মিনিংটা কি, তাহলে আমি কিন্তু বলে দিব সাথে সাথে, যদিও আমি নিজে থেকে বলছি বা বলবো, সো আমাকে কিন্তু জানাতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো অক্টোজ বানান OCT হবে। ওকে, সো 7 কার্বন হচ্ছে হেপ্টোজ। তাহলে 3 কার্বন কি হবে, 3 কার্বন ট্রাই মানে 3, সো ট্রাই প্লাস ওজ, ট্রায়োজ, ট্রাই প্লাস ওজ কি হবে, ট্রায়োজ। ভেরি গুড, তাহলে আমরা কিন্তু একটা বেসিক ব্যাপার শিখে ফেললাম। এইবার তোমাদের বইয়ের স্ট্রাকচারটাতে আমরা চলে যাব। দেখো আমি কিন্তু শুরু করছি একটা গল্প বলা নিয়ে, আহারে আমার তো গল্প বলাই হয় নাই, আমরা তো এই বেসিক ব্যাপার স্যাপারই পড়ছি। ওকে, গল্প তো বলার দিন চলে যায় নাই, কারণ আজকে তো কেবল প্রথম, অনেক গল্প বলা হবে, আমরা বায়োলজিটা খুব ভালো করে শিখবো ইনশাল্লাহ। সো তোমরা এই নোটগুলো কিন্তু কখনোই হারাবা না, এই নোটগুলো কিন্তু তোমাদের একটা রত্ন, কারণ এই জিনিসগুলো তোমার ইন্টারমিডিয়েটে কাজে লাগবে, খুব ভালো করে এটা তোমরা রাখবা। আর তোমাদের একটা খুব ভালো একটা প্রতিযোগিতার ব্যবস্থা করি, সেটা হলো আমাদের প্রতিদিন যে ক্লাসটা হয় তোমরা সবাই নোটগুলো সাবমিট করবা। সো এই গ্রুপে তোমাদের আইডি মানে তো তোমাদের বাবা মায়ের আইডি আছে, সো এক এক বাবা মা এক এক স্টুডেন্টের নোটগুলো দেখবে, আমিও দেখব, যার নোটটা খুব ভালো হবে তার জন্য কিছু তো একটা গিফট করবই। সো পারলে প্রতিটা ক্লাসেই গিফট করব, ঠিক আছে, যার নোটটা খুব ভালো হবে, বেস্ট নোট, এবং এইটা আমরা নিজেই বুঝতে পারবো। সো এভাবে আমরা পুরস্কার দিব। সো দেখি তো আজকে তো অবশ্যই সাবমিট করবা, মানে তুমি যা লিখছো সেটা না ছবি তুলে পোস্ট করবা। এটা এমনও হইতে পারে তুমি আবার আবার সুন্দর করে ফ্রেশ করে নোট করে পোস্ট করতে পারো, দুটোই হইতে পারে, বাট নাম লিখবা, স্কুলের নাম লিখবা, ঠিক আছে, তোমার স্কুল রোল লিখবা, লিখে খুব ইনস্ট্রাক্টরের নাম লিখবা, লিখে চমৎকার করে নোটটা সাবমিট করবা, ঠিক আছে, তাহলে তোমার পড়ার প্রতি আরো আগ্রহ জন্মাবে। ঠিক আছে, পড়াটা হয়ে যাবে, এই নোটটা কইরো, আমি পুরস্কার দিব, প্রত্যেকটা নোটের জন্য চকলেট হলেও দিব। এখন যারা দূরে আছো তাদেরকে কি দিব, আচ্ছা ওইটা নিয়ে আমরা পরে ডিসাইড করব। হ্যাঁ, কোথায় আছি রে আমরা, আমরা কোথায় আছি, জি আমরা এখন বইয়ে একটু যাই, দেখি তো দেখি তো দেখি তো আমি নিচেরটুকু ঢেকে ফেলি। এখানে আমরা চলো তো কাউন্ট করি, যেখানে কয়টা কার্বন আছে, কয়টা কার্বন আছে দেখো, 1 2 3 4 5 6, তাহলে এটাকে আমরা কিন্তু বলবো হেক্সোজ। কি বলবো, হেক্সোজ। এবং আমরা জানি গ্লুকোজেরও 6 কার্বন, সো এটা মূলত গ্লুকোজের স্ট্রাকচার। কিন্তু এখানে গ্লুকোজের স্ট্রাকচারে একটু ঝামেলা করছে,
সো গ্লুকোজের দুইটা গঠন আছে, একটা শিকল স্ট্রাকচার আর একটা রিং স্ট্রাকচার। সো পাশে কিন্তু রিং স্ট্রাকচারটা দেখাইছে। গ্লুকোজ যখন রিং স্ট্রাকচার করে মানে রিং করে থাকে বেনজিনের মতো তখন এরকম থাকে, আর যখন সরল বা শিকল চেইনের মতো থাকে তখন এরকম থাকে। তবে এটাও কিন্তু চেইন স্ট্রাকচার দেখায় নাই, রিংটা কিভাবে ফরমেশন হয় কার কার মধ্যে সেটা দেখানো হয়েছে। বাট সেখানে সেটা দেখাতে গিয়ে এই হাতে যেটা ভুল করছে, এই হাতে কি হয় এই হাতে কি হয় সেটা এনারা বলে নাই, এই হাতে কি হয় সেটাও এনারা বলে নাই। তোমাদের বইয়ে আছে কিনা জানি না, আমি তো পিডিএফটাতে পেলাম না। তো চলো রিং পরে আগে নর্মালি কিভাবে বন্ডটা ফরমেশন হয় সেটা আমরা একটু দেখাই। ওকে, তো আমরা এখন না দেখে ওই গ্লুকোজের স্ট্রাকচারটা এঁকে ফেলবো। তোমরা সবাই হেডলাইন দাও গ্লুকোজ। ওকে, তাহলে আমরা সবাই হেডলাইন দিই গ্লুকোজ। গ্লুকোজ ওকে, তো গ্লুকোজ যেহেতু 6 কার্বন, আমরা এরকম 6টা কার্বন এঁকে ফেলি, 1 2 3 4 5 এবং 6। ওকে, যেহেতু কার্বোহাইড্রেট হতে গেলে অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকতে হয়, সো গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড মূলক থাকে, এটা তোমাকে জানা লাগবে। গ্লুকোজের মধ্যে কি থাকে? অ্যালডিহাইড মূলক থাকে, এবং সেটা সব সময় 1 কার্বনে থাকবে, প্রথম কার্বনে। তাহলে আমি অ্যালডিহাইড মূলক দিয়ে দিলাম। আর যেহেতু কার্বনের 4টা হাত, সো আমরা এরকম 4টা হাত দিয়ে দিই। ওকে, আমরা কিন্তু 4টা হাত দিয়ে দিয়েছি। এখন এই প্রত্যেকটা হাতের এক পাশে থাকবে এইচ আর এক পাশে থাকবে ওএইচ। তো লক্ষ্য করো, আমি যদি একটু নাম্বারিং করি, এটা 1 নং কার্বন, এটা 2, এটা 3 4 5 এবং 6 নং কার্বন। তো সব সময় মনে রাখবা গ্লুকোজের বেলায় এই 2 3 4 এর সিকোয়েন্সটা মনে রাখবা। 2 নং কার্বনে সব সময় ওএইচটা থাকে ডানে, 3 এর বেলায় উল্টো বামে, 4 এর বেলায় আবার উল্টো ডানে, এবং বাকি হাতগুলোতে হাইড্রোজেন ডেফিনেটলি। এখন এই যে 5 নং কার্বন আছে, হায়ার ক্লাসে আমরা শিখবো, এটার অ্যাডভান্স এখানে দিচ্ছি না, নাহলে মাথা গরম হবে। 5 নং কার্বনে ওএইচটা ডানেও থাকতে পারে আবার বামেও থাকতে পারে। ডানে থাকলে নাম চেঞ্জ হয়, বামে থাকলে আর একটা নাম হয়। তো সেই নামগুলো আর আমি এখন বলছি না, এত দরকার নাই এখন। তো তোমাদের বইয়ে যে গ্লুকোজ আছে, এই প্রকৃতিতে উদ্ভিদে যত গ্লুকোজ থাকে তাদের সবসময় 5 নং কার্বনে ওএইচ ডানে থাকে, তাই আমরা ডানেই লিখলাম। তাহলে এটা হচ্ছে গ্লুকোজের একটা সরল মানে চেইন স্ট্রাকচার বা শিকল গঠন, চেইন গঠন। ওকে, লম্বা গঠন। এখন এটাকে কিভাবে রিং বানাতে হয় সেটা আমরা এখন দেখব, সেই রিংটাই বানানো হয়েছে। তো দেখো, রিং বানাতে গেলে ধরো আমার হাতটা এটা একটা শিকল, আমার হাতটা একটা শিকল। তো রিং বানাতে গেলে আমার হাতটাই কাছাকাছি এসে এই হাতে হাতেই বন্ধন হবে। তো এটা যেহেতু একটা কার্বন শিকল, কার্বন কার্বন কার্বনের একটা চেইন, তাহলে এরা যখন বন্ধন করবে কার্বনের সাথেই কিন্তু বন্ধনটা হবে। তো যেহেতু এই যৌগের এটাকে বলা হয় কার্যকরী মূলক, মানে যে মূলকটা কাজ করে, তার মানে অবশ্যই 1 নাম্বার কার্বনের সাথে বন্ধনটা হবে। প্রশ্ন হচ্ছে কার? সবচেয়ে শেষের কার্বনের আগেরটার। ধরো কোনো যৌগ যদি 7 কার্বন হয়, তাহলে তার 6 নাম্বার কার্বনের সাথে বন্ধনটা হয়। যদি কোনো যৌগ 8 কার্বন হয়, তখন চক্র করে তার 7 নম্বর কার্বনের সাথে বন্ধনটা হয়। অর্থাৎ এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট যৌগ, এর বন্ধনটা হবে 1 এর সাথে 6 এর আগেরটার মানে 5 এর। কিভাবে হয় তাহলে তুমি তোমার বইয়ের ছবিটা বুঝতে পারবা। তার আগে এইখানে কি, এটা তো আমরা লিখলাম না, এখানে আমরা এক পাশে দিব ওএইচ, এক পাশে দিব এইচ, আর এই যে ফাঁকা হাত, ফাঁকা হাতে কি হয়? এইচ। তাহলে সেই এইচটা আমরা লিখে ফেললাম। ফাঁকা হাতে কি হয়? এইচ। সেই এইচটা আমরা লিখে ফেললাম। তোমাদেরকে একটা জিনিস শেখাই বা বোঝাই, এই যে তোমরা যারা এভাবে আমার ভিডিওটা দেখছো, বোঝা যাচ্ছে সুন্দর, কিন্তু তুমি যদি এটাকে, কই গেল, তুমি যদি এটাকে এভাবে ঘুরিয়ে দেখো তাহলে কিন্তু আরো ভালো দেখা যায়। জাস্ট আমি বললাম, অনেকে যদি না জেনে থাকো তাহলে আরো স্পষ্ট দেখতে পাবা। ওকে,
ওকে, আচ্ছা আমাদের 45 মিনিট পড়ানো হয়ে গেছে। দেখ মাশাআল্লাহ তোমরা অনেক ধৈর্য ধরে আছো। তাহলে ভাইয়া এটা একটা গ্লুকোজের সরল স্ট্রাকচার, যেটা তোমাদের বইয়ে নাই। তাহলে তোমাদের বইয়ে কি করছে জানো, এই 1 নং কার্বনের সাথে এই 5 নং কার্বনের একটা বন্ধন দিছে। তো বন্ধনটা দিলে কেমন হয় চলো তো দেখি। কার কার বন্ধন? 1 সাথে 5 বন্ধন। দেখো কি হচ্ছে। 1 নং কার্বনটাকে যদি আমি একটু আগে, তোমরা আইকন আগে দেখো, 1 নং এর হাইড্রোজেনটাকে আমি এই পাশে লিখলাম। তাহলে এই 1 নং কার্বনের সাথে কি আছে? ও আছে। বলো কি আছে? ও আছে। বলো কি আছে? ও আছে। ওকে, মানে এই এইচও তো এরকম ও এর সাথে এরকম ডাবল বন্ড আছে, রাইট? তোমরা লিখবা না। তো কি হয়, আমি এখানেই চেঞ্জটা দেখাই মুছে মুছে, তারপর তোমরা ওই পাশে সাইড তীর চিহ্ন দিয়ে ওটা এঁকে ফেলবা। আমি আবার তোমাদের সাথে আঁকবো, বাট এখানে মুছে আগে দেখাই। তো 5 নং কার্বনের এই যে এইচটা, এইচ হচ্ছে না পজিটিভ চার্জ, এটা জানো কি না? এইচ হচ্ছে পজিটিভ চার্জ। তো এইচটা দেখো এইখানে কি হয়, এই যে অক্সিজেন আছে এটা নেগেটিভ চার্জ, এই এইচ গিয়ে ওই অক্সিজেনের কাছে চলে যায়, এই অক্সিজেন তাকে আকৃষ্ট করে যে আমার কাছে আসো। তো এইচ যখন এখানে আসে, তাহলে অক্সিজেন তো 2টা হাত দিয়ে এর সাথে যুক্ত ছিল। এখন সে যেহেতু হাইড্রোজেনকে টেনে নিচ্ছে, তার তো 2টাই হাত, তখন সে একটা হাত দিয়ে কার্বনকে ধরছে আর একটা হাত দিয়ে হাইড্রোজেনকে ধরছে। ব্যাপারটা এরকম, আমার আমার 2টা হাত, আমি একে ধরে আছি, কিন্তু এখন আমি আবার আরেকজনকে আকৃষ্ট করছি, সে আমার কাছে আসছে। কি আর করার, ওকে আমি এখন 1 হাত দিয়ে ধরলাম, ওকেও আমি নিলাম, ওকে মনে করো এই এই। আচ্ছা, তো এই 2টাকে আমি একসাথে লিখতে পারি এরকম ওএইচ ওএইচ। এবার এই যে অক্সিজেনটা থাকলো না, তাহলে এই যে কার্বনের সাথে এই যে অক্সিজেনের এরকম একটা বন্ধন হলো। এখন এই অক্সিজেনটাকে যদি আমি এইখানে লিখি, মানে তোমাদের বইয়ের মতো করে জাস্ট এখানে যদি আমি অক্সিজেনটাকে রাখি, তাহলে দেখায় এরকম। এবং দেখো একটু আগে যে আমি গ্লুকোজ স্ট্রাকচারটা এঁকেছিলাম, এখন এই 1 সাথে 5 বন্ধন হয়ে যেটা হলো, এইটাই কিন্তু তোমার বইয়ে আছে। কিন্তু তোমার বইয়ে কি দেওয়া নাই? তোমার বইয়ে ওএইচ দেওয়া নাই, আর যে এই মামুটারে দেওয়া নাই। তাহলে তোমরা এখন কিন্তু জেনে গেলা যে ওখানে আসলে কি হবে। আমি একটু বইটা দেখাই, এই যে দেখো, দেখছো? তাহলে যারা বইয়েও ঠিক করে নাও, তাহলে এখানে হবে কি, বইয়েও ঠিক করে নাও যাতে বলতে পারো। এখানে হবে ওএইচ, এইখানে হবে এইচ। বুঝতে পারছো এই যে বন্ধনটা? তাহলে এইটা কি তোমরা এখন পারবা আঁকতে বা শিখতে বা বুঝতেছো কিনা? ওকে ওকে, তাহলে এখন আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা এখন এটা উঠায় নাও। এটাকে এরকম ইয়ে করার দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য এটা দিছি, এটা দিও না। তোমরা এখন এটা উঠায় নাও, তুলে নাও। এবং যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাবে। তোলা শেষ হোক, আমি জাস্ট ওয়েট করছি। তোলা শেষ হলে অন্তত একজন হলেও কমেন্ট করবা যে আমার তোলা শেষ। তোলা শেষ হলে একজন হলেও কমেন্ট করবা যে আমার তোলা শেষ। আচ্ছা, সাজেদা ইসলাম আইডি থেকে বলেছে ডান। ওকে, বাকিরা তোলো, সমস্যা নেই। আমি দেখতে পাচ্ছি এই সাইডে একটু আলোর ছটা আসছে, আমার রুমটা একটু ছোট হয়ে গেছে, এটাকে আরেকটু সরাতে হবে। এই যে আমাদের আলো। ওকে, আরো 2-1 জনের হয়ে গেলে একটু ডান বলো। সাইমন ইসলাম আইডি থেকে বলেছে ডান। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো তো আমরা এখন এই কঠিন বিষয়টা শিখতে পারবো কিনা। দাঁড়াও আমি আসছি, অধৈর্য হইও না। এইটা আমরা আঁকতে পারবো কিনা, ভয় লাগে? একদমই ভয় পেও না, এটাও সহজ। এটা আঁকা আমি শেখাই যে এটা কিভাবে হয়। সো এইটা আঁকতে পারা, যদি আমি একটা ট্রিক দিই তাহলে হয়ে যাচ্ছে, আর যদি আমি ট্রিক না দিই
বোঝাই তাহলে হয়ে যাচ্ছে, আমি দুটোই করি। দেখো প্রথমে এই জিনিসটাই দেখো, বন্ধনটা কার কার হয়েছে, 1 সাথে 5, কি দিয়ে, অক্সিজেন। লক্ষ্য করো, এটা 1 নং কার্বন, 2 3 4 5, এই যে 6, তাহলে 1 সাথে 5 বন্ধন হয়েছে এই যে অক্সিজেন দিয়ে, তাই না? তাহলে এই হচ্ছে ব্যাপার। এইটা আমরা কিভাবে সহজে আঁকবো, আগে খুব দ্রুত যাতে আঁকতে পারি সেটা শেখাই। আমি আর একটু সময় দিচ্ছি যাদের এটা এখনো আঁকা হয়নি, সো এটা এঁকে ফেলো। আরেকটা তো সুবিধা আছেই, সময় কেন দিতে হবে, এটা তো বইয়ে আছে, বই থেকেও এঁকে নিতে পারবা। তো চলো তো আমরা ওইটা আঁকা প্র্যাকটিস করি। প্রথমে না বুঝেই একটু প্র্যাকটিস করি, কেমনে হলো। তো তোমরা যে কাজটা করবা, না বুঝে আঁকা প্র্যাকটিস করি, না বুঝে যে পারি কিনা। দেখো তোমরা প্রথমে সিও সিসি সিসি অর্থাৎ একটা ষড়ভুজের মতো এরকম এঁকে ফেলো। জাস্ট এইখানে সিও আর বাকি সব সি, এঁকে ফেলো তো একটা ষড়ভুজের মতো, এঁকে ফেলো তো, দেখি পারো কিনা। ঝটপট এঁকে ফেলো, ঝটপট এঁকে ফেলো ষড়ভুজের মতো। আচ্ছা, অনেকেই ডান লিখেছো তোমরা, সেলিনা দিনা আইডি থেকে, মাহবুবা রহমান হিয়া, তাহের খান আইডি, নিয়াজ আহমেদ, ভেরি গুড, খুবই ভালো, তোমরা জোস, খুব ভালো পার্টিসিপেন্ট। আচ্ছা, তোমরা কি এটা এঁকেছো? আচ্ছা, এইবার দেখো তো এটা কয় কার্বন, 1 নং কার্বন, 2 3 4 5, 5টা কার্বন হয়েছে। কিন্তু গ্লুকোজ কয় কার্বন, 6 কার্বন। তাহলে উপরে আমরা আরেকটা সি দিলাম, এইটা হচ্ছে 6 নং কার্বন। ওকে, এইবার দেখো এইটুকু হয়েছে, আমারে বলো হ্যাঁ, এবার ডান না বলে বলো হ্যাঁ হয়েছে। আচ্ছা, এইটুকু যদি তোমাদের আঁকা হয়ে যায়, তোমাদেরকে আমি একটু আগের এটা দেখাই। ছেলেমেয়েরা ওয়েট করো, যাদের আঁকা হয়নি ওয়েট করো। ছেলেমেয়েরা এই যে 6 নং কার্বনের এই জিনিসটাকে আমি সংক্ষেপে এভাবে লিখতে পারি কিনা দেখতো, দেখো তো, দেখেন তো, সি এইচ টু, সি এইচ টু ও এইচ, অর্থাৎ এই পুরো ব্যাপারটাকে, এই পুরো ব্যাপারটাকে, এই পুরো ব্যাপারটাকে আমি সিএইচ টু ওএইচ লিখতে পারি কিনা। যদি পারি তাহলে এবার আনসার দাও জি। একটু আগে তো হা দিলাম, অর্থাৎ একটু আগে ছিল, এখন আমরা একসাথে লিখতে পারলাম সিএইচ টু ওএইচ। দেখি তো তোমরা কি কমেন্ট করছো, আমি তো আর কমেন্ট পড়তে পারছি না, আমার ফোনে চার্জ শেষ। আহা, আচ্ছা, তাহলে দেখো তো 6 নং কার্বনটাও কিন্তু CH2OH। তাহলে এইখানে আসো, কই, এইখানে, এটা যেহেতু 6 নং কার্বন, এই যে 1, আমি কার্বন নাম্বারিং করছি, 2 3 4 5 6, এটা যেহেতু 6 নং কার্বন, তাহলে আমি ওখানে 6 নং কার্বনের ওই পুরো ব্যাপারটা লিখে ফেলতেই পারি, CH2OH। এবার আমাকে বলো কার্বনের কয়টা হাত, কার্বনের 4টা হাত। তো 4টা হাতকে আগে আমরা দাগ দিয়ে দিই। দেখো এখানে এই কার্বনের 2টা হাত, তাহলে আরো 2টা হাত আছে, দিয়ে দেই। এখানে কার্বনের 2 পাশে 2টা হাত, আরো 2টা হাত আছে, দিয়ে দেই। কার্বনের 2 পাশে 2টা হাত, আরো 2টা হাত আছে, দিয়ে দেই। কার্বনের 2 পাশে 2টা হাত, আরো 2টা হাত আছে, দিয়ে দেই। কার্বনের 3 পাশে 3টা হাত, আরো একটা হাত আছে, সো একটা দিয়ে দিই। অক্সিজেনের 2টা হাত, 2 পাশে 2টা আছে। বলতো এইখানে কোনো ভেজাল আছে, ভেজাল আছে না নাই? বলো, কোনো ভেজাল নাই, সো তোমরা চটপট দিয়ে দাও। এইবার এইবার এবার কি, একদিকে এইচ আর একদিকে ওইচ, একদিকে এইচ আর একদিকে ওইচ। তো মনে রাখবা 2 নম্বরে কেন হলো সেটা আমি পরে বোঝাচ্ছি, মনে রাখবা এটা একটা ট্রিক। 2 নম্বরে হাইড্রোজেন থাকবে হাইয়ে, হাইড্রোজেন হাইয়ে, তাহলে 3 নম্বরে কি, উল্টা নিচে। 4 নম্বরে কি, আবার উল্টা উপরে। 5 নম্বরে কি, উল্টা নিচে। আর বাকি হাত ওএইচ, যেহেতু এইচ উপরে নিচে, উপরে নিচে, বাকি যা হাত ওএইচ, বাকি যে হাত ওএইচ, বাকি যে হাত ওএইচ। দেখছো
প্রায় শেষ না? তাহলে আমাদের বাকি থাকলো কি 1 নাম্বার কার্বন। সেই কার্বনের এক পাশে আমি এইচ দিব আর এক পাশে ওএইচ দিব। কিন্তু এইখানে একটা মজার বিষয় হলো, যদি আমি এখানে ওএইচটা নিচে দেই, এইচ উপরে দেই, তখন এই গ্লুকোজটাকে আমি বলবো আলফা গ্লুকোজ। এটা শেখার দরকার না, আমি এখন শেখাবো না, লেখাবো না, ইন্টারে আছে। আর যদি এই একই জিনিস ওএইচটা উপরে হয়, এইচটা নিচে হয়, এটার নাম বিটা গ্লুকোজ। এবং চিন্তা করছো সামান্য এই ওএইচ উপরে নিচে হওয়ার জন্য কত কাহিনী হয়। আমি বলি, যদি এই ওএইচটা নিচে থাকে তাহলে এই গ্লুকোজ মিলে 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 ভাত তৈরি করবে, যেটা তুমি খাবা। আর যদি কোনো কারণে ওএইচ উপরে থাকে তাহলে এই গ্লুকোজ মিলে 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 যা তৈরি হবে সেটা হচ্ছে কাঠ, যেটা তুমি বাড়িঘরের আসবাবপত্র তৈরি করবা। তাহলে চিন্তা করছো সামান্য এইটুকু রোটেশন, মানে ঘূর্ণনের কারণে কি বিশাল একটা ফারাক। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, বাট আমরা পড়বো না। সো তোমাদের পাঠ্য বইয়ে তোমাদের মনে হয় ভাতের রান্না করার ব্যাপারে বলছে, সো নিচে মনে হয় ওয়েজ দেওয়া আছে, দেখে নেই তো আমিও ভুলে গেছি কি দেওয়া আছে। হ্যাঁ, নিচে ওয়েজ দেওয়া আছে। সো এটাকে আমরা বলবো আলফা গ্লুকোজ। কি বলবো? আলফা গ্লুকোজ। ওয়েজটা উপরে গেলে বিটা গ্লুকোজ। আমি লিখবো না, কেউ যদি অতিরিক্ত জানতে চাও চট করে লিখতেও পারো। ওয়েজ নিচে থাকলে আলফা, ওয়েজ উপরে থাকলে বিটা। এবং এবার তোমরা মিলিয়ে দেখো এই পুরো জিনিসটা আমি এঁকে ফেলছি কিনা, বইয়ে যা হুবহু তাই আঁকছি কিনা। এবং আমরা কিন্তু এখন প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করব না দেখে, এটা তো আছে, যাদের আঁকা শেষ হয় নাই আর একবার আঁকো আমার সাথে, দেখি তো কত দ্রুত তোমরা আমার চেয়েও ফাস্ট আঁকতে পারো কিনা। দেখি তো, ঘ্যাডাং ঘ্যাডাং করে দিয়ে দিলাম। তারপর এখানে 6 নাম্বার কার্বন, CH2OH, 4টা হাত, সো দাগ দিয়ে দিলাম। এইবার মনে রাখবো এইখানে এইচ উপরে, তাহলে নিচে উপরে নিচে, বাকি হাত OH, বাকি হাত OH, বাকি হাত OH, এখানে উপরে এইচ, নিচে OH দিলে হয়ে যাবে আলফা। আমি চেঞ্জ করেও দিতে পারি, বইয়ে যেহেতু এটা আছে, সো এটার নাম আলফা ডি গ্লুকোজ। ওই যে ডি কেন, মানব দেহের পৃথিবীতে সকল গ্লুকোজই হচ্ছে ডি গ্লুকোজ। ওই যে ডি গ্লুকোজ কেন, এগুলো বইয়ে নাই, বেশি বললেই ঝামেলা। এই যে 5 নং কার্বনে ওএইচটা কি ডানে ছিল, ডানে থাকলে ডি আর বামে থাকলে হবে এল। বাদ দাও, এত দরকার নাই, লিখতে গেলেই ঝামেলা। শুধু গ্লুকোজ লেখো তাহলেই খুব ভালো। হ্যাঁ, শুধু গ্লুকোজ লেখো তাহলেই খুব ভালো। বেশি পড়াতে গেলে বেশি 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 কথা বলতে হয়। যাই হোক, তো আমি তো তোমাদের কমেন্টস আর পড়তে পারছি না রে। তোমরা বুঝছো কিনা, মানে অন্তত আজকের ক্লাসে এই দুইটা স্ট্রাকচার আঁকা শিখছো কিনা। আমরা কিন্তু বই প্রত্যেকটা লাইন এইটাকে ভাঙ্গা ভাঙ্গা পড়বো, কোনো লাইন তছনছ করে পড়বো, কিন্তু আজকে আমরা লাইনে ঢুকি নাই। যেহেতু প্রথম ক্লাস, তোমরা আমাকে এখনো জানো না, আমার কথা বুঝতে পারো কিনা। হ্যাঁ, সো আমি একদম লাইন ভেঙ্গে ভেঙ্গে পড়াবো, ভাইবো না যে আমি যা নোট করছি শেষ। এগুলো তো সব তছনছ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা একটু কি ভাঙ্গা ভাঙ্গা আজকে পড়বো, তোমরা কি বলো? আমি দেখি তো আমাদের ওই যে ক্যামেরায় আমি কথা বলছি, কারণ যেহেতু গল্প করি নাই, গল্প করলে তো সব হয়ে যাইতো। এখানে 5 কার্বন একটা শর্করা আসছে, দেখছো? আচ্ছা, এগুলো আমরা সব শেখাবো। ওকে, দেখ এতটুকু পড়া, মানে কি বলবো, আজকে যদি আমি এসব কথা না বলে শুধু এইটুকু পড়াতাম, কার্বোহাইড্রেট আজকেই শেষ হইতো। বাট আমি চাই না প্রথম দিন এত প্রেসার নাও, তোমরা এত প্রেসার নাও। সো আমি একটু পেছনে যাই, তোমাদের একটু কথা শুনি, যেহেতু 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, গল্প বলবো কিনা, আচ্ছা গল্পের জন্য একটা চমক থাক, তোমরা ওয়েট করো নেক্সট ক্লাসের জন্য। ও আচ্ছা, মিজানুর রহমান আইডি থেকে বলছে যে ভাইয়া নিচে মোটা দাগ কেন ছিল। হ্যাঁ, তো উত্তর হচ্ছে নিচে মোটা দাগ এমনি এমনি ছিল। উত্তর কি, নিচে মোটা দাগ এমনি এমনি ছিল। হ্যাঁ, নিচের এই মোটা দাগ এমনি এমনি ছিল। এটা তোমাদের হায়ার ক্লাসের বই, ইন্টারমিডিয়েটের বই, এটা তোমাদের ইন্টারমিডিয়েটের বই। সো এটা তোমাদের আরেকটা ইন্টারমিডিয়েটের বই। আমি যে কোনো একটা ইন্টারমিডিয়েটের বই তোমাদেরকে একটা জিনিস দেখাই। এটা তো সেকেন্ড পেপার, দাঁড়াও, এই যে পাইছি।
হাই হাই, দেখো এই যে রিং স্ট্রাকচার গুলো, একটা ড্রয়িং এর ক্ষেত্রে তোমরা এটা মানে স্পষ্ট দেখতে পাবা কিনা, যে নিচে দিয়েছে আবার উপরে কিন্তু দেখো দেয় নাই, সো এটা তুমি দিতেও পারো নাও পারো, ওটা ব্যাপার না, ঠিক আছে। সো তুমি এভাবে আঁকছো, এভাবে আঁকলেও হবে, সমস্যা নেই, ওটা নিয়ে প্যারা খেও না। ওকে, তাহলে দেখো আমরা কার্বোহাইড্রেটে কি পড়লাম একটু দাগিয়ে দেই। তাহলে কার্বোহাইড্রেট জীবদেহের একটা গুরুত্বপূর্ণ তিনটা কথা বলছে। গাঠনিক, তার মানে কার্বোহাইড্রেট জীবদেহের গঠন দেয়। কে বলতে পারবা কোন কার্বোহাইড্রেট জীবদেহের গঠন দেয়? আরে তোমরা তো বলতে পারলেও হবে না। ও পারবা পারবা, আমি কমেন্ট পড়ছি এখানে। কোন কার্বোহাইড্রেট জীবদেহের গঠন দেয়? একটা লাইন পড়ে অন্তত, এক দুটো। সো বইটাকে তছনছ করতে হবে, বইও তছনছ করতে হবে, বইয়ে লেখার অভ্যাস করো। পাশে লিখবা সেলুলোজ, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন বাট লাগবে। তাহলে উদ্ভিদের গঠন দেয় যে কার্বোহাইড্রেট, তার নাম সেলুলোজ। কোন কার্বোহাইড্রেট উদ্ভিদের সঞ্চয়ে থাকে? স্টার্চ, স্টার্চ, স্টার্চ। উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়, আর এই গ্লুকোজ মিলে মিলে স্টার্চ হয়। উদ্ভিদে কিন্তু জমা থাকে স্টার্চ। মানুষে কি জমা থাকে জানো? হ্যাঁ, গল্পে আছে, সো গল্প তো আজকে বলবোই না, কালকে। আর শক্তির ভান্ডার হচ্ছে কোন কার্বোহাইড্রেট? গ্লুকোজ। গ্লুকোজ খেলে আমরা একটা গ্লুকোজ থেকে 38 অণু এটিপি পাই। এখনকার বইয়ে যদিও বলা আছে 36 এটিপি পাই। এটিপি কি আবার? এটিপি শক্তি। এই যে আমি হাত নাড়াচ্ছি, মাথা নাড়াচ্ছি, এইটা সম্ভব হতো না যদি না এটিপি থাকতো। তোমাদের সামনের দিকে চ্যাপ্টারে আছে, আমরা এটিপির গল্প শিখবো তখন। তাহলে শক্তির ভান্ডার কি? শক্তির ভান্ডার হচ্ছে গ্লুকোজ। তাহলে দেখো একটা লাইন দিয়েছে, জীবদেহের একটা গুরুত্বপূর্ণ গাঠনিক সঞ্চয়ী ও শক্তির ভান্ডার হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে গাঠনিক উপাদান কোন কার্বোহাইড্রেট? সেলুলোজ। এই সেলুলোজটা আসলে কি জানো? ফাইবার। আমরা যেটাকে ফাইবার বলি না, তন্তু, এই তন্তুটা আসলে সেলুলোজ। ওকে, কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রাকৃতিক জৈব যৌগ। এই কথাটার সাথে না আমি একমত না। দেখো তো তোমরা কি একমত? আচ্ছা, গ্লুকোজ তো একটা কার্বোহাইড্রেট, গ্লুকোজ কি জটিল? বা ট্রায়োজ হচ্ছে সবচেয়ে সরল কার্বোহাইড্রেট, তো ট্রায়োজ কি জটিল? তাহলে বলতে পারতো কার্বোহাইড্রেট এক ধরনের প্রাকৃতিক জৈব যৌগ। দুনিয়ার সব কার্বোহাইড্রেট তো জটিল না, কিছু সরল কার্বোহাইড্রেটও তো আছে। আচ্ছা, যেহেতু বলছে এখন কি করার, মেনে নিতে হবে। যা প্রধানত, এই কথাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়াও আরো কিন্তু অন্যান্য উপাদান থাকে। এবং কার্বোহাইড্রেটের যে অনুপাত পড়লাম না 1:1, এগুলো কিন্তু সবসময় খাটে না, কিন্তু বইয়ে যেহেতু নাই আমি এখনো যাই নাই, আগে বইয়ের টুকু শিখি তারপর না অ্যাডভান্স শিখবো। তাহলে প্রধানত কি কি দিয়ে গঠিত পড়েছি আজকে। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু কোন অনুপাতে থাকে? 1:1। আমি জানি টাইম শেষ, তোমরা বিরক্ত হচ্ছে, অন্য ক্লাস থাকতে পারে। তাহলে এইটুকু কি আমরা পড়েছি? 1:1 অনুপাতে যুক্ত থাকে। আর আমরা সবাই এই নামটা শুনেছি, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল, এটা নিয়ে আমরা আরো একটা গল্প বলবো। তাহলে কার্বোহাইড্রেটে দুইটা গল্প রে, এই চারটা জিনিস মিলে ফাইনালি কি তৈরি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয়। আসলে ফাইনালি তৈরি হয় গ্লুকোজ। তাহলে এখানে কোন কার্বোহাইড্রেট তৈরি হয়? পাশে দেখো গ্লুকোজ তৈরি হয়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে, ক্লোরোফিলের সহায়তায়, নেক্সট দিন আমরা এই দুইটা লাইন বুঝবো যে কেন এরা ছাড়া কার্বোহাইড্রেট হতে পারে না। কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কি তৈরি হয়? কার্বোহাইড্রেট। এবং এই সালোক সংশ্লেষণ বলে তোমাদের একটা চ্যাপ্টার আছে জানো, তখন তো আমরা বিস্তারিত শুনবো কিভাবে এটা হয়। অনেকের মনে না প্রশ্ন হয় যে একটা গ্লুকোজের মধ্যে আছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, C6H12O6। তো ভাইয়া কার্বন ডাই অক্সাইড আর পানি মিলেই তো গ্লুকোজ হতে পারতো, তাহলে সূর্যের আলো, ক্লোরোফিল কেন দরকার? এগুলো নিয়ে আমরা পড়বো। যাক, বেশি কথা বললে আবার ঝামেলা। আমাদের প্রতিদিনের খাবারের একটা বড় অংশ, আমরা প্রতিদিন কি খাই? বেশি ভাত। সেই ভাত হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। আর আমাদের শরীরের
পুষ্টির সাথে সম্পর্কিত উপাদান আগের বইগুলোতে 6টা ছিল। পানি, ভিটামিন, খনিজ লবণ, মিনারেলস। মিনারেলসের বাংলাটাও লিখে রাখো, খনিজ লবণ। খনিজ লবণ। আর 3 ধরনের বড় বড় খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং মানে তেল চর্বি, যেটাকে আমরা ফ্যাট বলি, ফ্যাট। এখন আবার কি করছে, ফাইবার, এর অপর নাম লেখো বাংলায় তন্তু। হ্যাঁ, ইংলিশে লেখা। ফাইবার মানে কি, তন্তু। এই তন্তুটা কিন্তু সেলুলোজ। সেলুলোজ কিন্তু কার্বোহাইড্রেট, বাট কেন জানি ফাইবারটাকে এখন কার্বোহাইড্রেট থেকে আলাদা করে ওটাকে আলাদা একটা খাবার হিসেবে আখ্যায়িত করছে। কারণ আছে অবশ্যই, কারণ জানতে গেলে ওয়েট করতে হবে, আজকে সব না। তাহলে এগুলো হচ্ছে সবাই কোথায়, তাহলে আচ্ছা, সম্পর্কিত মূল 7টা পুষ্টি উপাদানের একটি হলো কার্বোহাইড্রেট। তাহলে 7টা পুষ্টি উপাদান আছে। পুষ্টি উপাদান মানে যেগুলোকে আমরা খাই, যেগুলো খেয়ে আমরা পুষ্টি পাই। এর মধ্যে একটা কি, কার্বোহাইড্রেট। এইটুকুই আজকে পড়া থাক, কারণ এইখানে যে কথাটা আছে সেই কথার মধ্যে আমাদের সেই চমৎকার গল্পটা আছে। আজকের ক্লাসে গল্পটা শুনলে তোমাদের ভালো লাগতো, কিন্তু অনেক সময় হয়ে গেছে। সো আমি এখন ক্যামেরার পেছনে যাই, তোমাদের কিছু কথা শুনি, দেন তোমরা শেষ, আমাদের ক্লাস শেষ। মাশাআল্লাহ। তাহলে কারো কিছু বলার আছে কিনা, তোমরা অন্তত এটা এনশিওর করো বা আমাকে একটু জানাও যে স্পষ্ট সব দেখা গেছে কিনা। কারণ অনলাইনে এটাই হচ্ছে সমস্যা, কারণ আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আমার কথাটা শুনতে হবে, আমার লেখাটা, আমার চেহারা যেমন দেখা যাক, আমি কোথায় দাগাচ্ছি, কি করছি, এইটা। আর সুবিধা আছে, যে জায়গায় তোমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছিল, তুমি কিন্তু সেই জায়গায় না চলে যাইতে পারবা। সো তোমরা আমাকে কেউ কিছু বলো, আর না বললে আজকে আল্লাহ হাফেজ। আচ্ছা, সাইমন ইসলাম বলছে জি, ঠিক আছে আমার কোনো একটা কথায়। সোহেল এফ রহমান, জি সবকিছু ঠিক ছিল। তাহলে এবার তোমাদের পালা। আজকে যদি তোমাদের ঘুম ধরে, তোমরা অন্তত কালকের মধ্যে, মানে আমাদের নেক্সট ক্লাস হওয়ার আগে তোমরা কিন্তু নোট সাবমিট করবে, এবং খুব সুন্দর করে নাম, হ্যাঁ, যাতে তোমার বুঝতে পারি আমরা যে কে কত ভালো নোট করছো। যারা রাজশাহীর আছো, আমি সবার নামের পাশে চকলেট জমা রাখবো, যে এই নামের একটা চকলেট হয়েছে। তো যখনই 5টা 10টা চকলেট হয়ে যাবে, একসময় ডেকে দিয়ে দিব, ঠিক আছে? প্রতিদিন একটা করে চকলেট আমরা দিব না। আচ্ছা, আমার হ্যাঁ, এটাই দরকার। কারণ হচ্ছে কি, আমি তো অফলাইনের মানুষ, আমি না এত অনলাইন ভালো বুঝি না। তো আমার যে কথা শোনা গেছে ভালো এবং দেখা গেছে, এইটাই দরকার। এইটা যদি তোমরা বুঝতে পারো, ইনশাল্লাহ পড়া তো শুরু হয়ে যাবে, তখন সবই বুঝবা। এবং আমার বিশ্বাস হয়ে যাবে অনলাইনে ইনশাল্লাহ। আর অফলাইনে তো আমরা পরীক্ষা নিবই, বড় পরীক্ষা, ওইখানে কিন্তু অনেক ভালো ভালো পুরস্কার থাকবে, ক্রেস্ট সবকিছুই থাকবে। ওকে, তো আজকে ভালো থেকো, আল্লাহ হাফেজ, আমি বিদায় নিয়ে যাচ্ছি। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।